শীতকাল পড়তে না পড়তেই সপ্তাহান্তে ছুটিতে এক প্রকার পিকনিকের মেজাজেই আমরা ঘুরে আসলাম মুর্শিদাবাদ। সকালবেলা হাজারদুয়ারি এক্সপ্রেসে কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করে বিকালে সেই ট্রেনে করেই আবার ফিরে এলাম বাড়ি। এক কথায় বলতে পারেন ঝটিকা সফর। কিন্তু ঝটিকা সফর হলেও আমরা মুর্শিদাবাদ শহরের আনাজ কানাজ ঘুরে বেরিয়েছি নিজেদের তৈরি ট্যুর প্ল্যান অনুযায়ী। আপনারা যারা আগামীতে মুর্শিদাবাদ যেতে চান আর হাতে যদি থাকে একটি মাত্র দিন, তাহলে আমরা যে রুট ধরে পুরো মুর্শিদাবাদ ঘুরে দেখলাম সেটাকে অনুসরণ করতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে সিরিয়াল নাম্বার অনুযায়ী এবং কখন আমরা কোন জায়গায় পৌঁছেছি সেটা দিয়ে রাখলাম এবং ঘুরে দেখতে কতক্ষণ সময় লাগতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর এই তথ্যগুলো যদি আপনাদের কাজে লাগে তাহলে শেষে একটা লাইক আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। গুড মর্নিং ফ্রম কলকাতা স্টেশন। আজ 19শে ডিসেম্বর 2024। আমরা রয়েছি কলকাতা স্টেশনে। যেমন বললাম, আমরা যাব হচ্ছে এই যে ট্রেন রয়েছে 13113 কলকাতা থেকে মুর্শিদাবাদ যাওয়ার বেস্ট যে ট্রেন, সেই হাজারদুয়ারি এক্সপ্রেসে। তা এই ট্রেনে করে আমরা যাবো হাজারদুয়ারি, এবং শুধু হাজারদুয়ারি নয়, তার সঙ্গে মুর্শিদাবাদের যে জায়গাগুলো দেখার রয়েছে আজকের এই ব্লগে আপনারা দেখবেন, সেই সমস্ত মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গাগুলোকে আপনাদের সঙ্গে ভাগ করে নেবো আমাদের অভিজ্ঞতা। সঙ্গে থাকুন, আশা করি এই ব্লগ আপনাদের কাছে উপভোগ্য হবে। আর এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ঘড়ি বলছে 6:50, একদম ডট টাইমে আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিল। এই পিছনে আমাদের কলকাতা স্টেশন আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি। টাইমেই ছাড়ে, ট্রেনটা মোটামুটি 3.5 ঘন্টার মতো সময় নেবে। আর ট্রেন চলতে চলতে আপনাদেরকে দু একটা কথা জানিয়ে রাখি এই ট্রেন সম্পর্কে। হাজারদুয়ারি এক্সপ্রেস ছাড়া আপনার রয়েছে লালগোলা রয়েছে একাধিক, এছাড়া রানাঘাট হয়ে লোকাল ট্রেনেও আপনারা যেতে পারেন। তা একটু ভাড়াটা জেনে রাখুন এই ট্রেনগুলোর কীরকম ভাড়া হতে পারে। মুর্শিদাবাদ পর্যন্ত যদি আপনারা সেকেন্ড সিটিংয়ে রিজার্ভেশন করে যান তাহলে 90 টাকা ভাড়া পড়বে। আর যদি আপনারা মনে করেন চেয়ার কারে যাবেন তাহলে ভাড়া পড়বে 340 টাকা। আর এই ট্রেনে এখন থার্ড এসি দিয়েছে, তার ভাড়া ওই 505 টাকার আশেপাশে। তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলেন, আপনাদের বাজেট অনুযায়ী সেক্ষেত্রে করতে পারবেন। আর এই ট্রেনটায় যাওয়ার মূল কারণ হচ্ছে অল্প সময়, মানে 3.5 ঘন্টায় পৌঁছে যাচ্ছে। আর ফার্স্ট এই ট্রেনটাই মুর্শিদাবাদের দিকে যাচ্ছে। এতে আমাদের সুবিধাটা কি হয় যে আমরা একদম দিনে দিনে পুরো মুর্শিদাবাদ ঘুরে ব্যাক করতে পারবো। ট্রেন ছাড়বার সঙ্গে সঙ্গেই আমরা ভাবলাম ব্রেকফাস্টটা করে নেই। খাবার আমরা বাড়ি থেকে মোটামুটি নিয়ে এসেছি, অন্তত ব্রেকফাস্টটা। রয়েছে কলা, ব্রাউন ব্রেড, ডিম নিয়েছি, আর আছে কি মিষ্টি, নতুন গুড়ের একদম সন্দেশ। এই দিয়েই আমাদের ব্রেকফাস্ট হবে। আর পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে আমার বন্ধু রাজীব, অনিমেষ, আর হচ্ছে তন্ময়। চলুন খাওয়াটাও হোক, আর আস্তে আস্তে আমরা এগিয়ে যাই আমাদের ডেস্টিনেশন মুর্শিদাবাদের দিকে। আমরা মুর্শিদাবাদ নামলাম, এই পিছনেই রয়েছে মুর্শিদাবাদ রেল স্টেশন। ট্রেন একদম সময় সারণী মিলিয়েই নেমে দিয়েছে আমাদেরকে মুর্শিদাবাদে। আর এখান থেকে টোটো আছে, মানে টাঙ্গা গাড়ি রয়েছে, অটো আছে। দেখি কিরাম কি ভাড়াটা বলে। সারাদিনের জন্য আমরা ঘুরে দেখবো, তার রেটটা একটু বার্গেনিং করে নিতে হবে। বিভিন্ন রকম রেট জানতে পেরেছি, চলুন দেখে নিই কি রেট পাই, তারপর আমরা এগিয়ে যাবো একের পর এক স্পটে। মুর্শিদাবাদ আমরা রেল স্টেশন থেকে টোটো করলাম। তা টোটোয় আমরা একটা চার্ট করে নিয়ে এসেছি বাড়ি থেকে, মোটামুটি একটা পড়াশোনা অল্প হলেও করেছি আর কি। করে নিয়ে সেই চার্ট অনুযায়ী আমরা ঘুরে দেখব। তা আমরা শুরু করব জাহানকোষা দিয়ে, তারপরে কাটরা মসজিদ হয়ে যাব, আর এইভাবে একটা ঘুরবো। শেষের দিকে আমরা হাজারদুয়ারিটাকে রাখছি। তা আপনাদের আইডিয়ার জন্য বলে রাখি, তা মোটামুটি আমরা যা কথা বললাম, যে ভাইয়ের সঙ্গে গেছি উনি নেবেন হচ্ছে 600 টাকা, আমাদের এই স্পটগুলোকে ঘুরিয়ে দেবেন। ঘুরিয়ে দিয়ে যদি আমাদের সময়ের উপর ডিপেন্ড করছে, যদি আমরা সময় করতে পারি, আমাদের টাইম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা গঙ্গার যে পশ্চিম পারে সেদিকটা যাব। আর না হলে আমরা এই দিকটাকেই পুরোটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব। যেহেতু একদিন সময়, মানে আসলে তো একদিন নয়, কয়েক ঘন্টার সময়, তো এর মধ্যে যতটা সম্ভব আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আমাদের মতো করে বা পরিকল্পনা অনুসারে। আমরা এলাম জাহানখোসা যে কামান, সেখানে মুর্শিদাবাদ ভ্রমণ শুরু হচ্ছে আমাদের এই জাহানখোসা কামানের এখান থেকে। এই যে কামানটা রয়েছে এখানে প্রায় 17.5 ফুট তার হচ্ছে লেন্থ, আর 5 ফুটের মতো বহর রয়েছে, আর 22 পুনের মতো বারুদ লাগে এটাকে পুরোটাকে ব্লাস্ট করতে। তা একটা ঐতিহাসিক জিনিস, এবং বিভিন্ন রকমের ধাতুর সংমিশ্রণে এই কামানটা তৈরি হয়েছে। তাই আজকের দিনে দাঁড়িয়েও এই কামান এখনো পর্যন্ত প্রায় অবিকৃত অবস্থায় রয়েছে। তা চলুন এই কামানটাকে ভালো করে চারপাশটা ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাই। জাহানখোসা অর্থাৎ জগতের ধ্বংসকারী এই কামানটি
1667 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দিল্লির বাদশাহ শাহজাহানের রাজত্বকালে ইসলামকার সুবাদারিতে জাহাঙ্গীরনগরের দারোগা শের মোহাম্মদ ও হরবল্লভ দাস উভয়ের তত্ত্বাবধানে মিস্ত্রি জনার্দন কর্মকার এটি নির্মাণ করেছিলেন। নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করবার সময় এই কামানটি এখানে নিয়ে আসেন। মুর্শিদ কুলি খাঁর পরবর্তী সময়ে অন্যান্য নবাবগণ এখানে তাদের অস্ত্রাগার বা তোপখানা তৈরি করেছিলেন। সেই সময় জাহান খোসা কামানটিকে একটি অশ্বত্থ গাছের নিচে আটকে থাকা অবস্থায় পাওয়া যায়। পরবর্তীকালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের উদ্যোগে কামানটিকে এই স্থানে স্থাপন করা হয়েছে। জাহান খোসা যে কামান সেটা দেখে আমরা এবারে এলাম, সেটা হচ্ছে কাটরা মসজিদ। ঠিক আমার পিছনেই এই রয়েছে কাটরা মসজিদ। 1723-24 সালের দিকে এই মসজিদ তৈরি হয়েছিল। আর 1717 সালে যেমন আপনারা জানেন আমাদের যে রাজধানী মানে বাংলা বিহার উড়িষ্যার যে রাজধানী তা ঢাকা থেকে এখানে স্থানান্তরিত করা হয় মুর্শিদ কুলি খাঁর সময়। তার নামানুসারে এই জায়গার নাম হয়েছে মুর্শিদাবাদ। আর তার সমাধি কিন্তু এই যে কাটরা মসজিদ রয়েছে, যার পরবর্তী সময় নাম জামে মসজিদও বলা হয়, এখানে রাখা আছে। এবার চলুন এই পুরো অঞ্চলটাকে ঘুরে দেখি। জায়গাটা খুব সুন্দর। আর এই সমস্ত জায়গা, আগেরটা যেরকম তোপখানা দেখলেন, এই যে জায়গাগুলো, এগুলো সবই কিন্তু এখন যে এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদের আন্ডারে আছে। তারা এটাকে নিয়ন্ত্রণ এবং তাদের রক্ষণাবেক্ষণে কাজ করছে। এখন এই যে সমাধিটা দেখছেন, এই সমাধি হচ্ছে মুর্শিদাবাদ যার নামে মুর্শিদ কুলি খাঁ বাংলার নবাব, তার সমাধি। একদম অনারম্ভ যেরকম বলা যায় সেরকম। আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, এই সমাধিটা রয়েছে এই যে মূল যে মস্ক বা নামাজ আদায় করা হয় যে এই মসজিদে, তার ওঠার যে সিঁড়ি তার নিচে, এই দেখুন সিঁড়ি, তার নিচে রয়েছে এইরকম একটা জায়গা, ঘর, ছোট্ট খুপড়ি, সেখানেই রয়েছে মুর্শিদ কুলি খাঁর সমাধি। আর এটাই হচ্ছে সেই মস্ক। আমরা এই যে সিঁড়ি বেয়ে উঠছি, এই রাস্তাটাই বললাম যেরকম মূল যে মসজিদ, সেই মসজিদে যাওয়ার সিঁড়ি। আর এই সিঁড়ির যে চাতাল অংশটা রয়েছে, এই যে অংশটা, সমান অংশটা, এর নিচেই রয়েছে মুর্শিদ কুলি খাঁর কবর। তা ওনার বিশ্বাস ছিল উনি জীবনে অনেক হয়তো পাপ করেছিলেন, একটা সেই অনুশোচনা বোধ মানুষের থাকে, সেই বোধ থেকে উনি বলেছিলেন ওনার মৃত্যুর পরবর্তী সময় তার দেহ যেন এমন জায়গায় শায়িত রাখা হয় যেখানে সাধারণ মানুষের পদচারণা পড়বে। আর যারা নামাজ আদায় করতে হয়, নামাজি যারা হন, তারা যখন হেঁটে যাবেন, তাদের যে মানে পবিত্র যে ভাব, মনের যে ভাব, সেই যে ভাবটা তার উপরে কাজ করবে এবং তার আত্মা শান্তি পাবে। এই বিশ্বাস থেকে কিন্তু তার কবর এখানে রাখা হয়েছে। এবার চলুন মসজিদের মূল অংশে যাই। যদিও বর্তমানে এই মসজিদে এখন পুরো নামাজ পড়া হয় না। আর যেরকম বললাম, এএসআই এই মসজিদকে পুরো তারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। মুর্শিদাবাদ রেল স্টেশনের 1600 মিটার পূর্ব দিকে বাজারের মধ্যে অবস্থিত রয়েছে এই জামে মসজিদ বা কাটরা মসজিদ। মসজিদটির নিকটে একটি বাজার ছিল এবং কাটরা মানে হচ্ছে বাজার। আপনাদের যেমন বললাম, এই মসজিদের নির্মাণকর্তা ছিলেন মুর্শিদ কুলি খাঁ এবং তিনি তার বিশ্বস্ত লোক মুরাদ ফরাজ খাঁর ওপরে এই মসজিদ নির্মাণের মূল দায়িত্ব অর্পণ করেছিলেন। এই মসজিদের মূল যে বৈশিষ্ট্য তা হলো 5টি গম্বুজ। তবে 1897 সালের এক বিধ্বংসী ভূমিকম্পে এই কাটরা মসজিদ অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং তার অনেকগুলি গম্বুজ ভেঙে পড়ে। মূল যে মসজিদ তা একটি বর্গ আকৃতির প্ল্যাটফর্মের ওপর নির্মিত। মূলত ইট ব্যবহার করেই এই স্থাপত্যের নির্মাণ করা হয়েছিল। মনে করা হয় তৎকালীন সময়ে যারা কোরআন শরীফ পড়ত তাদের জন্যই নির্মিত হয়েছিল এই মসজিদ। তাই এটিকে একদিকে মসজিদ এবং অন্যদিকে মাদ্রাসাও বলা যায়। এই মসজিদের প্রতিটি কক্ষে 700 জন লোক একসঙ্গে কোরআন শরীফ পড়তে পারত। মসজিদের যে উঠান রয়েছে সেখানে 2000টি চতুর্ভুজাকৃতি যে মাদুর চিহ্নিত রয়েছে এবং সেখানে 2000 মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন। কাটরা মসজিদ দেখে আমরা এবারে যাচ্ছি ফটে মসজিদ বা ফুটো মসজিদ, সেটা দেখতে। তা এরকম একটা আমবাগানের মধ্যে দিয়ে আমাদের রাস্তা চলেছে। আমরা এবারে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই দিকে। মোটামুটি একটা ট্যুর প্ল্যান আমাদের মতো করে করেছি। এখানকার লোকাল যে ইটিনারিটা চলে সেইটাকে অ্যাভয়েড করে আমরা আমাদের মতো করে একটা প্ল্যান করে নিচ্ছি। সেই অনুযায়ী আমরা পুরোটাই ঘুরে দেখবো মুর্শিদাবাদ। কাটরা মসজিদ দেখে যেরকম আমরা বললাম, একটু এগিয়ে এসে ওই 300-400 মিটার দূরে আমবাগানের মধ্যে পথ দিয়ে এসে আমরা এসে পৌঁছালাম ফতে মসজিদ বা ফুটো মসজিদে।
তা সরফরাজ খান 1740 সালে এই মসজিদ নির্মাণ করেছিলেন, তবে মসজিদটা অসম্পূর্ণ এবং তার পিছনের যে গল্প আছে, চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে সেই গল্পটাও বলি। কটে মসজিদ বা ফুটো মসজিদ যা বলা হচ্ছে, তার উঠবার মূল পথ দেখুন, এইরকম ভাবে রাস্তা উঠে গেছে, সিঁড়ি পথ, আর ভেতরটা একদম ভগ্নপ্রায় অবস্থা যেটাকে বলা যেতে পারে। এই যে একদম অবস্থা দেখছেন, বিশ্বাস মানে যেটা আছে ইতিহাস অনুযায়ী 1740 সালে তিনি এই মসজিদ নির্মাণ শুরু করেছিলেন। তা শুরু করেছিলেন মানে চেষ্টা ছিল এক রাতের মধ্যে পুরো মসজিদটা নির্মাণ করে ফেলার, কিন্তু আলিবর্দী খাঁর সঙ্গে লড়াইয়ে তার মৃত্যু হয় বা তিনি ফাতা হয়ে যান। তা সেই থেকেই এই মসজিদের নাম হয়ে গেছে ফতেহ মসজিদ বা ফাতায় মসজিদ। ফতেহ মসজিদের উপর দিকে ওঠার এই রকম এক সংকীর্ণ একটা সিঁড়ি পথ রয়েছে, একদমই পরিত্যক্ত অবস্থা। সিঁড়ির অবস্থা দেখেই বুঝছেন, এরমভাবে গোল হয়ে চক্কর দিয়ে সিঁড়িটা আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে। উপরে একদম ভগ্ন দশা, গাছপালা হয়ে রয়েছে, তাই উপরে ওঠা আর রিস্ক নিলাম না, আস্তে আস্তে নিচের দিকেই নেমে যাই। ওই দিকের কোণে যেরকম দুখানা সিঁড়ি ছিল, ঠিক একই রকমভাবেই এই দিকেও এই যে একটা সিঁড়ি উঠে গেছে, আবার এদিক থেকেও একটা সিঁড়ি রয়েছে। এটা দিয়ে উপরের দিকটা ওঠা যায়, তবে একদমই যেরকম বললাম ভগ্ন দশা, তাই ওপরে না ওঠাই শ্রেয়। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, জনার্দন দা, জনার্দন মণ্ডল ওনার নাম। আমাদের যে মুর্শিদাবাদ যে স্টেশন, সেখানেই টোটো চালান। তা ওনার নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা ফোন করে কথা বলে নিতে পারেন যে উনি কি রেট নেবেন আর আপনারা কীভাবে ঘুরতে চাইছেন। তা আমরা যেভাবে ঘুরেছি সেভাবে ঘুরতে পারেন। ওনার নাম্বার আমার ডিসক্রিপশনে দেওয়া থাকলো, আপনারা প্রয়োজনে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ফতেহ মসজিদ দেখে আমরা এবারে এলাম যে কাঠগোদাম বাদামে। তা 19 শতকের প্রথম দিক থেকে বাংলা, বিহার, উড়িষ্যা রাজধানী হিসাবে মুর্শিদাবাদের এই অঞ্চল বেশ বিখ্যাত হয়ে যায় এবং ভারতের বিভিন্ন অঞ্চল থেকে যারা ধনবান পুরুষ ছিলেন, ব্যবসায়ীরা ছিলেন, তারা আস্তে আস্তে এই সব জায়গায় এসে বাসস্থান করে তোলেন। এই আমার পিছনেই রয়েছে গেটটা, ধনপত সিং দুগার আর লক্ষ্মীপত সিং দুগার 1873 সালে এই যে কাঠগোদাম বাদাম তৈরি করেছিলেন, তার যে বাগান বাড়ি করেছিলেন। চলুন এবার ঘুরে দেখি ভেতরটা। কাঠগোলা যে বাগান, সেই বাগানে যাওয়ার জন্য এখানে 30 টাকার টিকিট কাটতে হবে। টিকিট কেটে এই সামনে আছে ঢুকতে হবে। আর কি কি দেখা যায় দেখুন, এই যেরাম রয়েছে কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুড়ঙ্গ পথ, প্যালেস পুকুর, নাজমহল, পরেশনাথ জৈন মন্দির, মোগল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান এবং চিড়িয়াখানা। কাঠগোলা যে আমাদের বাগান, তার একটা বললাম স্পট রয়েছে সুড়ঙ্গ পথ। এই দেখুন সেই সুড়ঙ্গ পথ, দরজা যদিও বন্ধ, এখান থেকে আস্তে আস্তে রাস্তা নিচে চলে গেছে। এই পথ দিয়ে বর্তমানে মূল দরজা বন্ধ রাখা হয়েছে। এই হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানায় কি রয়েছে, এই পাখিটা কি রয়েছে আর কি, উপরে পাখি রয়েছে কিছু, এগুলোই মেনলি দেখার। এই হচ্ছে এনক্লোজার, ওপারে কিছু মাছ টাছ রয়েছে। এই এনক্লোজারে দেখুন কত রকমের পায়রা রয়েছে, এখানে রয়েছে হরেক রকমের খরগোশ। এই যে কাঠগোলা যে বাগান বাড়ি, তার সামনে যে পুকুরটা রয়েছে, পুকুরে প্রচুর মাছ, বড় বড় সমস্ত মাছ, কার্প টাইপেরই মাছ মনে হচ্ছে। এই যে লাল লাল মাছ দেখতে পাচ্ছেন, বিরাট বড় বড় মাছ। তা খাবার দেবার কোনো ব্যবস্থা নেই, যদি থাকতো তাহলে হয়তো সেগুলো সবাই সামনে আসতো এবং ট্যুরিস্টদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হতো।
18 শতকে যে সমস্ত ধনী বণিকেরা এসেছিলেন মুর্শিদাবাদে, তারা ধর্মে কিন্তু অনেকেই জায়েন্টস ছিলেন, তাই এই রকম তাদের আরাধ্য দেবতা পরেশনাথের এরকম মন্দির তৈরি করেছিলেন। মন্দিরের এখানে রয়েছে পায়ের ছাপ, তাকেই আরাধ্য হিসাবে পুজো করা হয়। আপনারা এখন যেটা দেখছেন এটাই হচ্ছে পরেশনাথ মন্দির। কলকাতার যে পরেশনাথ মন্দির আছে তারই হয়তো অনুকরণে কিছুটা, মানে সেটা এর অনুকরণে না এটা তার অনুকরণে আমার ঠিক জানা নাই, তবে বেশ তারই মতো লাগছে। যেহেতু তারা ধর্মে অনেকে তারা জেন্টস ছিলেন, তাই পরেশনাথ তাদের আরাধ্য দেবতা, তারই এখানে মন্দির তৈরি হয়েছে। আর একটু আগে যে মন্দিরটা দেখলেন সেটা রয়েছে তাদের আরাধ্য গুরুদেবের মন্দির। এই যে মূল বিল্ডিং, এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মিউজিয়াম। তা সেই সময়ে যে তাদের জীবনযাপন সম্পর্কে একটা ধারণা যদি পেতে চান, তাহলে মিউজিয়ামটা আপনারা দেখতে পারেন। তবে ভেতরে ছবি তোলা নিষেধ আছে, তাই আর ছবি তুলতে পারলাম না। ভেতরে যেরকম বললাম, তাদের যে জীবনযাত্রা সম্পর্কে একটা ধারণা আপনারা এই মিউজিয়াম থেকে পেয়ে যাবেন। চলুন এবারে পালকি রয়েছে সেটা দেখি। তৎকালীন মুর্শিদাবাদে যানবাহনের অন্যতম এক মাধ্যম ছিল পালকি। সেই পালকিরই একটা রেপ্লিকা রাখা রয়েছে এই আমাদের যে কাঠগোদাম প্যালেস তার বারান্দাতে। কাঠগোলা যে আমরা বাগান সেটা দেখে এবার আমরা এলাম জগৎ সেঠের বাড়িতে। তা বাড়ির এই কম্পাউন্ডেই আমরা বসে আছি। তা জগৎ সেঠের নাম আমরা হয়তো সবাই জানি, মুর্শিদাবাদের সঙ্গে জগৎ সেঠের নাম, পলাশির যুদ্ধ, এই সমস্ত ইতিহাস তো আমাদের জানা আছে। তা যেটা বলার সেটা হচ্ছে জগৎ সেঠ তৎকালীন সময়ে একটা নিজস্ব প্যারালাল একটা ব্যাংকিং ব্যবস্থা করে তুলেছিলেন, এবং সেই ব্যাংকিং ব্যবস্থা এতটাই সুদৃঢ় ছিল যে তিনি ব্রিটিশদেরকেও টাকা ধার দিতেন এবং নিজস্ব কারেন্সি ছিল। মানে একটা অদ্ভুত ব্যাপার আমরা ভাবতে পারি। সেই সময়ে বাংলা তার ধন, যে সম্পদ এবং প্রতাপের দিক থেকে এমন একটা শীর্ষস্থানে পৌঁছেছিল, সেটা অবশ্যই কিন্তু আজকেও গর্ব করার মতো বিষয়। চলুন এবার আস্তে আস্তে আমরা পুরো কম্পাউন্ডটা ঘুরে দেখি। আমরা জগৎ সেঠের যে বাড়ি সেই বাড়িটা ঘুরে দেখছি। বাড়িতে এরকম দুখানা সুড়ঙ্গ দেখলাম, এই যে পথ রয়েছে আস্তে আস্তে নিচে নেমে গেছে। তবে ভেতরে ক্যামেরা এলাও নাই, এটা ভেতরের ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না, আমরা বাইরে থেকে দেখছি। আর যেটা রয়েছে এই সমস্ত বিল্ডিং গুলো রয়েছে, এই বিল্ডিং গুলোতে রয়েছে যে সেই সময়ের যে মানুষের তাদের যে জীবন ধারণের যে সমস্ত জিনিসপত্রগুলো, উপকরণগুলো, সেগুলো দেখানো রয়েছে। তাদের খাট, বিছানা, রান্নার জিনিস, তাদের ডাইনিং সিস্টেম, ঝাড়বাতি, অস্ত্র শস্ত্র সব কিছু রয়েছে। কিছু দেখলাম যে পুরানো পুঁথিও রয়েছে। এইগুলোই মূল দেখার আছে বিষয়, মানে সেই সময়কে ছোঁয়ার চেষ্টা আর কি। আর আমরা বুঝতে পারবো যে বাঙালি সেই সময় কতটা এগিয়ে ছিল, যেটা বললাম আজকের কোন জায়গায় আমরা রয়েছি। অবশ্যই সেই মূল্যায়নের একটা প্রয়োজন রয়েছে। চলুন এখান থেকে দেখে নিই, এবার আমরা যাই নসিপুর রাজবাড়ির দিকে। জগৎ সেঠের বাড়ি দেখে এবার আমরা নসিপুর রাজবাড়িতে এলাম। এখানেও টিকিট রয়েছে, এই রয়েছে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট লাগবে। তা দেবী সিংহের তৈরি এই রাজবাড়ি, পরবর্তী সময় তার সন্তান কীর্তি সিং 1865 সালে এই পুরানো বাড়িটাকে ভেঙে বা তার পাশে এই নতুন যে রাজবাড়িটা তৈরি করেছিলেন। তা তারা কিন্তু জাতিতে এখন যারা বলা আগরওয়াল, তারা ছিলেন পানিপথ থেকে, তারা এসেছিলেন, এসে এখানে ব্যবসা বাণিজ্য করেন, পরবর্তী সময় জায়গা নেন এবং রাজস্ব আদায়ের মূল দায়িত্ব তুলে নেন। এবং তাদের সেই কীর্তি কুশলতার জন্য তারা ব্রিটিশদের অত্যন্ত প্রিয় হয়েছিলেন। এবার চলুন আস্তে আস্তে আমরা ঘুরে দেখি। আমরা এবার এলাম নসিপুর রাজবাড়ির সেই কুখ্যাত ফাঁসি ঘরে। এই দেখুন, ফাঁসির জন্য যে ব্যবস্থা করা ছিল, প্রজারা যারা ঠিকমতো সময় খাজনা দিতে পারতেন না, তাদেরকে এই ঘরে ফাঁসি কাটে ঝোলানো হতো। এই নসিপুর রাজবাড়ি আমাদের মুর্শিদাবাদের সবচেয়ে বিখ্যাত যে স্থাপত্য, হাজারদুয়ারির অনুকরণে তৈরি। আপনারা রাজবাড়ির বাইরের যে স্থাপত্য দেখলেই বুঝতে পারছেন যেন একদম হাজারদুয়ারির একটা রেপ্লিকা। আমরা জাফরগঞ্জ যে চ্যারিটেবল ট্রাস্ট তার একটা ক্যাম্পাসে এলাম।
এখন সামনে এই যে গাড়িটা দেখছেন, এর দাম হচ্ছে 80 টাকা, মানে আজকের দিনের 80 টাকা নয়, সেই সময় যখন গাড়িটা কেনা হয়েছিল তখন এর দাম ছিল 80 টাকা। আজকেও কিন্তু গাড়িটাকে রাখা হয়েছে সংগ্রহশালায়। এই সামনে যে রথটা দেখছেন এটা হচ্ছে রূপোর রথ, আর তার ঠিক পাশেই রয়েছে আর একটা কাঠের তৈরি পুরানো রথ। ওই ট্রাস্টের যে ক্যাম্পাসে একটা মন্দির রয়েছে, একদম শান্ত। এই হচ্ছে ঝাড়বাতি লাগানো রয়েছে, সুন্দর দেখতে, এক অন্যরকম পরিবেশ। আর এই হচ্ছে ঝুলনের মতো লাগছে অনেকটা, এই হচ্ছে মূল মন্দির। এই সামনে যে গেটটা দেখছেন এর নাম হচ্ছে নেমো খারাম দুয়ারি। মির্জাফর যখন সিরাজউদ্দৌলা পরাজিত হলেন আমাদের পলাশির যুদ্ধে, তারপরে এখানে বন্দি করে রাখা হয়েছিল 7 দিন। অত্যন্ত অত্যাচারের পরে তার ছেলে মিলান তাকে ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেন। তা এই প্রপার্টিটা এখন হচ্ছে ব্যক্তিগত প্রপার্টি, তাই ভেতরে যাওয়া যাবে না, বাইরে থেকেই একে দেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা এবার এলাম যে মির্জাফরের পরিবারের যে কবরস্থান 1100 যে কবর রয়েছে এখানে, সেটা দেখব। আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে একটা দেখছেন মসজিদ রয়েছে, এটা হচ্ছে মির্জাফরের নিজস্ব ব্যক্তিগত মসজিদ। তিনি তার নিজস্ব উদ্যোগে মসজিদ করেছিলেন নামাজ পড়বার জন্য। চলুন এবার টিকিট কেটে ভেতরে যাই। টিকিট কত নিল আমাদের? 10 টাকা। 10 টাকা টিকিট কেটে আমাদেরকে ভেতরে যেতে হবে। আমার এই চারপাশে যা দেখছেন সব হচ্ছে মির্জাফরের সমস্ত বংশধর, তাদের সমস্ত কবর। এখানে এখনো এই বংশের কেউ মারা গেলে তাকে কবর দেয়া হয়। তা দুপুরে একদম সূর্য মাথার উপর থেকে পশ্চিমে ঢলে পড়েছে, আমরা তার মাঝেই ঘুরে বেড়াচ্ছি এই কবরস্থানের মধ্যে দিয়ে। এই যে কবরটা দেখছেন এটাই হচ্ছে মির্জাফরের কবর। ভারতের স্বাধীনতার ইতিহাসে পলাশির যুদ্ধের পর থেকে সবচেয়ে ধিক্কৃত ব্যক্তি, তার কবর এখানে শায়িত রয়েছে। 1100 কবর দেখে আমরা আরেকটা কবরে এলাম, আজিমুন্নেসার তার কবর। তা ইনি ছিলেন মুর্শিদ কুলি খাঁয়ের কন্যা আর সুজাউদ্দিনের হচ্ছে স্ত্রী। তা বলা হয় এই কবরটা জীবন্ত। তা জীবন্ত বলা হয় কেন? কারণ হচ্ছে একটা গল্প কথা রয়েছে তার নিয়ে। তার আগে তার কবরটা কোথায় সেটা দেখিয়ে দিই, চলুন আগে সেটা দেখি। এই যে কবরটা দেখছেন এটাই হচ্ছে আজিমুন্নেসার কবর, আর জীবন্ত কবর বলা হয়। এই যে আমরা সিঁড়ি দিয়ে উঠছি, তার উপরেই যে একটা পাটাতন রয়েছে, এই যে পাটাতন, আর তার নিচেই রয়েছে আজিমুন্নেসার কবরটা। যে কারণে এই জায়গাটা এতটা বিখ্যাত হয়ে রয়েছে সেটা হলো এই আজিমুন্নেসা তিনি এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন। তা কবিরাজ তখন তাকে বলেছিলেন যে আপনি যদি রোজ একটি করে শিশুর কলিজা, জীবন্ত শিশুর কলিজা যদি আপনি খেতে পারেন তাহলে আপনার রোগ থেকে মুক্তি হবে। তা তিনি সেটা খেয়ে যাচ্ছেন, খেয়ে খেয়ে রোগ থেকে তার মুক্তি হয়। কিন্তু তিনি বলা হয় মানে এখানে কিছু গল্পকথা রয়েছে যে তিনি এতটাই সেই ব্যাপারে আসক্ত হয়ে পড়েছিলেন, তার রোগ থেকে মুক্তি পাওয়ার পরেও তিনি তার সেই নেশা ছাড়তে পারেননি। পরবর্তী সময়ে যখন তার স্বামী সুজাউদ্দিন জানতে পারেন, তিনি এই স্থানে তাকে জীবন্ত কবর দেন এবং তাকে ওই সিঁড়ি যেরকম দেখালাম ওই তার নিচে তাকে কবরটা দেওয়া হয়েছিল, যাতে যুগের পর যুগ মানুষ তার উপর দিয়ে মারিয়ে যায় এবং তিনি যে পাপ করেছেন তার যাতে সেখান থেকে তিনি মুক্তি লাভ করেন। লাঞ্চ করে নিয়ে এবার আমরা হাজারদুয়ারির দিকে চললাম। যাবার আগেই আমাদের সামনে এলো ত্রিপুরি গেট। এই যে দেখছেন গেটটা, এটাই হচ্ছে ত্রিপুরি গেট। আগে নহবত বসতো এখানে, আর 3 দিক দিয়ে রাস্তা, তাই এর নাম ত্রিপুরি। আমরা মাঝেরটা দিয়ে এগিয়ে যাচ্ছি হাজারদুয়ারির দিকে। আমার ঠিক পিছনেই রয়েছে হাজারদুয়ারি, আর হাজারদুয়ারিতে যেতে গেলে আপনাদেরকে টিকিট কাটতে হবে। এই পেছনে রয়েছে টিকিট কাউন্টার, 25 টাকা করে টিকিট কাটতে হবে। আর তার পাশে একটা ঘর রয়েছে, ওটা হচ্ছে ক্লক রুম। আপনাদের সঙ্গে যদি বড় ব্যাগ ট্যাগ থাকে সেটা আপনাকে এখানে জমা করতে হবে, ছোটো ব্যাগ থাকলে কোনো অসুবিধা নেই, আপনি নিয়েই যেতে পারবেন। আর এই টিকিটটা কাটার পরে আমরা আস্তে আস্তে দিকে যাব। আর এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে হাজারদুয়ারি রয়েছে, আমাদের একটা বিশ্বাস বা আমাদের ধারণা আছে হাজারদুয়ারি হয়তো সিরাজদৌল্লা তৈরি করেছিলেন, কিন্তু সিরাজদৌল্লার মৃত্যুর অনেক পরেই হাজারদুয়ারি তৈরি হয়েছে। হাজারদুয়ারি প্রাসাদটি 19 শতকে নির্মিত হয়েছিল, যখন বাংলার নবাব ছিলেন নাজিম হুমায়ুন ঝা। ডানকান ম্যাকলিওড ছিলেন এই প্রাসাদ নির্মাণের জন্য মুখ্য স্থপতি।
আর এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় আগস্ট 1829 সালে। এখন হাজারদুয়ারি প্রাসাদ যেখানে অবস্থিত, এখানে আগে ছিল নিজামত কিলা, সেটাকে ভেঙে ফেলে এই নির্মাণ হয়েছে। আর নির্মাণ কাজ চলেছিল 1837 সাল পর্যন্ত। হাজারদুয়ারির এই যে চত্বরে এই যেটা হলুদ রঙের আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে ক্লক টাওয়ার। একটা জিনিস খেয়াল করে দেখুন, ক্লক টাওয়ারে যে ঘড়ি, আমাদের হাজার দিকে দুয়ারির দিকে কোনো ঘড়ি নেই, ঘড়ির মুখ করা রয়েছে গঙ্গার দিকে। তা পশ্চিমের দিকে গঙ্গা বয়ে যাচ্ছে, সেই দিকেই ঘড়ির মুখ রয়েছে। মনে করা হয় সেই সময় যারা নদীপথে চলাচল করত তাদেরকে সময় সম্পর্কে তথ্য দেওয়ার জন্য এই ক্লক টাওয়ারের নির্মাণ করা হয়েছিল। আর সাদা রঙের যে বিল্ডিংটা রয়েছে এটা হচ্ছে ইমামবাড়া। এটা ভারতের অন্যতম একটা বৃহৎ ইমামবাড়া। তবে মহরম মাসেই শুধুমাত্র ইমামবাড়া খোলা থাকে। এখন যেহেতু মহরম মাস নয়, তাই আমরা এর ভেতরে যেতে পারবো না। আপনারা সামনে এখন যে মসজিদটা দেখছেন, এটা হচ্ছে বিখ্যাত সেই মদিনা মসজিদ। মুর্শিদাবাদে আমাদের এই হাজারদুয়ারি চত্বরে এই মদিনা মসজিদের এক আলাদা গুরুত্ব রয়েছে। এখন যে এই যে মসজিদটা দেখছেন, এই মসজিদটি 1847 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। নির্মাণকর্তা ছিলেন নবাব মনসুর খান। আর এই জায়গাতেই 1700 সালে নবাব সিরাজউদ্দৌলা পুরানো মসজিদটি নির্মাণ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে 1846 সালের ডিসেম্বর মাসে পুরানো মসজিদটির অনেক অংশই পুড়ে যায়। তার পরবর্তী সময় এই নতুন মসজিদটি নির্মিত হয়েছিল। সিরাজউদ্দৌলা যখন মসজিদটি নির্মাণ করেছিলেন, তখন তিনি এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য মক্কা থেকে মাটি নিয়ে এসেছিলেন। আর বর্তমান মসজিদের ভিত্তিপ্রস্তরে রয়েছে কারবালার পবিত্র মাটি। তাই সহজে অনুমেয় মুর্শিদাবাদের হাজারদুয়ারি চত্বরের এই মক্কা মসজিদের ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব। হাজারদুয়ারি দেখে এবার আমরা চেষ্টা করছি মতিঝিলটায় যাওয়ার। সেটাই হবে আমাদের লাস্ট পয়েন্ট। আর হাজারদুয়ারির মধ্যে আমরা গেলাম, দুটো ফ্লোর রয়েছে, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। তা যেরকম থাকে অন্যান্য যে মিউজিয়াম, হাজারদুয়ারি মিউজিয়ামও তাই। ভেতরটা সেই সমস্ত সময়ের তাদের যে জীবন ধারণের যে বিভিন্ন উপকরণ, সেগুলোই রাখা রয়েছে। যুদ্ধের বিভিন্ন অস্ত্র রয়েছে। আর রয়েছে যে ওই সময়কার বেশ কিছু যে তাদের যে সিংহাসন বলুন, তাদের যে রাজ্যে তারা রাজত্ব চালাতো, সেই রাজত্ব চালাবার যে বিভিন্ন জিনিসপত্র, সেগুলো এক্সিবিট করা হয়েছে। বেশ ভালো লাগলো। আর ঐতিহ্যশালী রয়েছে, এটাই দেখলাম। দেখে নে, চলুন এবার মতিঝিলটাই যাই। যাবার পথে আমরা দাঁড়ালাম, এই যে কালো রঙে দেখছেন, এটা হচ্ছে নাকি ছানার বড়া। আর এইটা হচ্ছে সরভাজা। সরভাজা বললো 20 টাকা করে পিস। আর এই যে ছানার বড়া কালো কালো মতো, এটা বলছে 12 টাকা পিস। তা বাড়ির জন্য একটু নেওয়া হবে। লোকাল মিষ্টির দোকান, তো একটা জায়গায় আসা হয়েছে, তার কিছু তো পাওয়া গেল, একটা মিষ্টিই হোক বাড়ি নিয়ে যাওয়ার জন্য। মতিঝিল ঢুকবার আগেই বাঁহাতে যেটা দেখলাম, সেখানে রয়েছে একটা গুপ্ত ঘর। তা অনেক জায়গা দেখেছিলাম এই গুপ্ত ঘরের কথা, তা সেটাই বাঁদিকে দেখলাম। আর তার পিছনে রয়েছে একটা মসজিদ। এই গুপ্ত ঘরে যেটা বলার কথা, সেটা হচ্ছে এখানে কামান দাগা হয়েছিল ইংরেজরা। একটা ঘর রয়েছে এবং সেটা ভেতরে যাওয়া যায় না, তার ভেতরে কিছু জিনিস লুকানো আছে। এইরকম একটা বিশ্বাস থেকে ব্রিটিশরা এসে কামান পর্যন্ত চালিয়েছে। তার কামানের একটা ধ্বংসাবশেষ রয়েছে, মানে কামানের গোলা, কিন্তু ভেতরে কি আছে সেটা কিন্তু প্রবেশ করা যায়নি। আর বলা হয় যিনি কামান তিনি দেখেছিলেন, তিনি নাকি কামান দাগার পরে মুখ থেকে রক্ত উঠে মারা যান। এরকম কিছু গল্প কথা রয়েছে, সেইগুলোই নিয়েই হয়েছে এক একটা ঐতিহাসিক স্থান। চলুন এবার সেটাকে দেখি আমরা। এই যে আপনাদেরকে বলছিলাম গুপ্ত ঘরের কথা, এই হচ্ছে গুপ্ত ঘর। আর এই যে দেখুন একটা ক্ষত দেয়ালের মধ্যে রয়েছে, এইটাই হচ্ছে সেই কামান দাগার ফলে সেই ক্ষতটা হয়েছে। এই হচ্ছে ক্ষত, আর এই হচ্ছে সেই ঘর, তার ধ্বংসাবশেষ এখন রয়েছে। আর তার ঠিক পাশেই রয়েছে একটা মসজিদ। আমরা মতিঝিল যে পার্ক সেখানে এলাম। তা এই মতিঝিল যে পার্ক, এটা হচ্ছে যে একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ গঙ্গা থেকে বেরিয়ে এসে তৈরি হয়েছিল, সেই হ্রদকে ভিত্তি করে তৈরি হয়েছে। এই হচ্ছে মতিঝিল পার্কটা। তা বলা হয় যে ঘসিটি বেগম তিনি ছিলেন যিনি এই যে প্রাসাদ ছিল তার এখানে একটা 1756 সাল পর্যন্ত তিনি এখানে
মানে বসবাস করতেন। তিনি যে বসবাস করতেন তার জন্য একটা বিলাসবহুল একটা বাসস্থান ছিল। আর পরবর্তী সময়ে 1756 সালে সিরাজদৌল্লা এই যে প্রাসাদটা তিনি অধিগ্রহণ করে নেন। আর ঘসিরি বেগম কে ছিলেন তার পরিচয়টা দিয়ে রাখি। তিনি ছিলেন আলিবুদ্দি খাঁর মেয়ে এবং নওয়াজউদ্দিন মোহাম্মদ খাঁয়ের তিনি হচ্ছে স্ত্রী ছিলেন। তা তিনিও কিন্তু যে আমাদের সিরাজউদ্দৌলার সঙ্গে যে মানে ষড়যন্ত্র হয়েছিল পলাশির যুদ্ধে তার একটা শরিক ছিলেন। তবে বর্তমানে এই পার্কটা একটা বিনোদন পার্ক হিসাবে তৈরি হয়ে গেছে। চারদিকে প্রচুর রাইড আছে, আপনারা ঘুরে দেখতে পারেন। ই রিক্সা রয়েছে, সাইকেল রয়েছে, একটা বড় এলাকা, বুঝতেই পারছেন। সেখানে আপনাদের হাতে সময় রাখতে হবে। আমাদের যেহেতু হাতে সংক্ষিপ্ত সময়, আমরা চেষ্টা করছি যতটা বেশি সম্ভব এই পার্কটাকে এক্সপ্লোর করে নেওয়া। ঘড়ি বলছে 5টা 10। আমরা মুর্শিদাবাদ স্টেশন এসে পৌঁছালাম। সারাদিন ধরে আমরা চেষ্টা করলাম মুর্শিদাবাদে সমস্ত ঐতিহাসিক দর্শনীয় যে জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখার, মানে যতটা সম্ভব হয় আর কি। সবটা তো সম্ভব হয় না, তবে মোটামুটি আমরা কভার করে ফেলেছি। পশ্চিম দিকটা যাওয়া গেল না। তা শেষে আমরা ভেবেছিলাম যে হয়তো আমরা মতিঝিলটা বাদ দেবো, কিন্তু আলটিমেটলি সেটাও ঘুরতে পারলাম। আর আশা করি আপনাদের এই ব্লগ ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল এখন সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবেন। আর তার সঙ্গে হচ্ছে আপনাদের খরচটা যেটা আমরা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের টোটো ভাড়া লাগলো কিন্তু 700 টাকা। 600 টাকা কথা হয়েছিল, আর মতিঝিলের জন্য 100 টাকা উনি বেশি চাইলে 700 টাকা আমরা পেমেন্ট করলাম। আমরা 4 জন ছিলাম, মানে বুঝতেই পাচ্ছেন যে ওই 150 টাকার একটু বেশি করে আমাদের পড়েছে, হয়তো 175-এর কাছাকাছি আমাদের টাকা করে খরচ হলো সারাদিন পুরো সার্কিটটা ঘোরার জন্য। আপনারা এই যে ট্যুর প্ল্যান আছে এটাতে আপনারা ফলো করতে পারেন। আশা করি তাতে আপনারা হাজারদুয়ারিতে এসে হাজারদুয়ারি ব্যাক করলেও মোটামুটি মুর্শিদাবাদটা আপনার একদিনের মধ্যে কভার করতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর এই চ্যানেল এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব যেরকম বললাম না করে থাকলে অবশ্যই করে নেবেন। অনেক ধন্যবাদ।